বন্ধুরা, সম্পন্ন পর্ব দেখতে সাবস্ক্রাইব করে রাখো। একটা অন্ধকার নিঃশব্দ গ্রামের নাম ছিল শালবন। গ্রামের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়েছিল বহু বছর ধরে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি। লোকজন বলতো সেখানে নাকি রাত হলে এখনও দেখা যায় ব্রহ্মদৈত্য। লম্বা দেহ, জলজলে লাল চোখ, আর পায়ের আওয়াজ নেই, কিন্তু উপস্থিতি টের পাওয়া যায় ঠান্ডা হাওয়ার ঝাপটায়। গ্রামের ছেলেরা বাজি ধরল, কে সবচেয়ে সাহসী। শেষ পর্যন্ত রাহুল নামের এক কিশোর রাজি হল রাত 12টায় জমিদার বাড়ির ভেতর গিয়ে প্রমাণ এনে দিতে। সবাই তাকে নিষেধ করলেও সে হাসল। ভূত বলে কিছু নেই। রাত 12টার ঘণ্টা বাজতেই রাহুল হাতে একটা টর্চ আর গলায় লাল রুমাল বেঁধে ঢুকে পড়ল ভাঙা দরজা ঠেলে। দরজাটা নিজে থেকেই কুঁকিয়ে বন্ধ হয়ে গেল। ভেতরে ধুলো আর মাকড়সার জাল। হঠাৎ টর্চের আলো নিভে গেল। অন্ধকার। তারপর ঠক ঠক ঠক। কারো পায়ের শব্দ নয়, কিন্তু যেন ভারী কিছু মেঝেতে পড়ছে। রাহুলের নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল। সে ফিসফিস করে বলল, কে কে সেখানে? হঠাৎ তার পেছনে বরফ শীতল একটা বাতাস। কানের কাছে ভেসে এলো ফিসফিসানি, তুই আমাকে ডেকেছিস। রাহুল ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। দেখল সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে লম্বা কঙ্কালসার এক ছায়া। মাথা ছাদের সঙ্গে লেগে গেছে প্রায়। চোখ দুটো জ্বলিছে আগুনের মতো। তার পা মাটি ছুঁয়েও না, ভেসে আছে। ছায়াটা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে আসছে, কিন্তু সিঁড়িতে কোনো শব্দ নেই। রাহুল দৌড় দিতে গেল, কিন্তু দরজা খুলল না। জানালার কাঁচ একে একে ভেঙে পড়তে লাগল। চারদিক থেকে ভেসে আসছে একই ফিসফিসানি, থাক, থেকে যা। পরদিন সকালে গ্রামের লোকজন জমিদার বাড়ির সামনে রাহুলের টর্চ আর লাল রুমালটা পেল, কিন্তু রাহুলকে আর কখনো পাওয়া যায়নি। সেই রাতের পর থেকে শালবনের মানুষ শপথ করেছে, রাত 12টার পর কেউ আর ওই বাড়ির দিকে তাকায়ও না, কারণ সিঁড়ির মাথায় আজও নাকি দাঁড়িয়ে আছে সেই ছায়া, আর অপেক্ষা করে পরের সাহসীর জন্য। পরের কয়েক রাত গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। কারোর গরু হারিয়ে যাচ্ছে, কারোর উঠোনে ভোরবেলা ভেজা পায়ের ছাপ, যেন কেউ কাদামাটি মাখা পা নিয়ে হেঁটে গেছে। অথচ সেদিন বৃষ্টি হয়নি। রাহুলের ছোট বোন মিতা মাঝরাতে কাঁদতে কাঁদতে বলল সে স্বপ্নে দেখেছে দাদাকে। দাদা দাঁড়িয়ে আছে সেই জমিদার বাড়ির সিঁড়ির মাথায়, কিন্তু দাদার চোখ দুটো লাল, আর সে বলছে, আমাকে নামতে দে, আমি একা না। গ্রামের বৃদ্ধ পুরোহিত হরিহর মশাই বললেন, ওটা সাধারণ ভূত নয়, ওটা ব্রহ্মদৈত্য, যে জায়গা ছাড়ে না আর কাউকে সহজে ছাড়তেও দেয় না। সিদ্ধান্ত হলো কয়েকজন সাহসী মানুষ মিলে শেষবারের মতো জমিদার বাড়িতে যাবে। সঙ্গে থাকবে পূজার সামগ্রী, প্রদীপ আর গঙ্গাজল। রাত 12টার একটু আগে তারা ঢুকল বাড়ির ভেতরে। আশ্চর্য, আজ দরজা নিজে থেকেই খুলে গেল। সিঁড়ির নিচে এসে সবাই থমকে দাঁড়াল। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে সেই ছায়া, কিন্তু আজ সে একা নয়, তার পাশেই দাঁড়িয়ে আছে রাহুল। রাহুলের মুখে কোনো ভাব নেই, চোখ দুটো ফাঁকা, নিষ্প্রাণ, গলায় সেই লাল রুমাল। হরিহর মশাই কাঁপা গলায় মন্ত্র পড়তে শুরু করলেন। প্রদীপের আলো কাঁপতে লাগল। ছায়াটা ধীরে ধীরে বড় হতে লাগল, দেওয়াল জুড়ে ছড়িয়ে পড়ছে। ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল। হঠাৎ রাহুল মুখ খুলল, কিন্তু তার গলা থেকে বেরোলো দুটো কণ্ঠস্বর একসঙ্গে, আমরা কাউকে ছাড়ি না। প্রদীপ এক ঝটকায় নিভে গেল। চিৎকার, ঝড়ের মতো হাওয়া, তারপর নিস্তব্ধতা। ভোর হলে গ্রামের লোকজন দেখল জমিদার বাড়ির সামনে মাটিতে আঁকা অদ্ভুত সব দাগ, যেন নখ দিয়ে কাটা। কিন্তু ভেতরে কেউ নেই, না হরিহর মশাই, না সেই সাহসীরা। শুধু সিঁড়ির ধাপে পড়ে আছে কয়েকটা প্রদীপ আর এক টুকরো কাগজ। কাগজে কাঁপা হাতে লেখা, ওটা একজন নয়, ওরা অনেকজন। আর সেই দিন থেকে শালবনের জমিদার বাড়িতে নাকি রাত হলে একসঙ্গে অনেকগুলো লাল চোখ জ্বলে ওঠে, আর মাঝে মধ্যে শোনা যায় কারো ফিসফিসানি নয়, অনেকগুলো গলা একসঙ্গে বলে ওঠে, আর চায়। গ্রামে এখন সূর্য ডুবলেই নেমে আসে মৃত্যুর মতো নীরবতা, কিন্তু আতঙ্ক সেখানেই থামেনি। এক সপ্তাহ পর শালবনের পাশের পুকুরের জলে ভেসে উঠল একটা লাল রুমাল, রাহুলেরটাই। অথচ কেউ তো তার দেহ পায়নি। পুকুরের জলে তাকালে লোকজন বলে নিজের মুখ দেখা যায় না, দেখা যায় পেছনে দাঁড়িয়ে থাকা কারোর ছায়া। মিতা এক রাতে হঠাৎ ঘুম ভেঙে উঠে দরজার দিকে তাকিয়ে জমে গেল। দরজার ফাঁক দিয়ে লাল আলো ঢুকছে,
বাইরে কেউ ফিসফিস করছে, মিতা, দরজা খোল, আমি এসেছি। এটা রাহুলের গলা, কিন্তু তার সঙ্গে মিশে আছে আরও অনেকগুলো গলা। মিতা কাঁপতে কাঁপতে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো। জমিদার বাড়ির দিকে তাকাতেই তার বুক ধরফর করতে লাগল। দূরে অন্ধকারের মধ্যে বাড়িটার সব জানালা লাল আলোয় জ্বলছে, আর সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে বিশাল ছায়া, আগের চেয়েও বড়। হঠাৎ গ্রামের মাঝখানের বটগাছ থেকে ঝুলে থাকা ঘণ্টাটা নিজে নিজেই বাজতে শুরু করল। ঢং ঢং ঢং। বৃদ্ধরা বলল, ওরা বাড়ির বাইরে আসছে। পরদিন সকালে দেখা গেল গ্রামের এক গৃহস্থের উঠোনে মাটিতে বড় বড় অক্ষরে লেখা, এবার পুরো গ্রাম। কেউ বুঝতে পারল না কে লিখেছে, কিন্তু লেখাগুলো মাটির ওপর নয়, মাটির ভেতর খোদাই করা। সেই রাতে আকাশ ছিল চাঁদহীন। হঠাৎ শালবনের চারদিক থেকে কুয়াশা ঢুকতে লাগল, ঘন ঠান্ডা শ্বাসরুদ্ধ করা কুয়াশা। মানুষ ঘরের দরজা বন্ধ করে ভেতরে কাঁপতে কাঁপতে বসে রইল। ঠিক 12টায় জমিদার বাড়ির ভাঙা দরজা ধীরে ধীরে খুলে গেল। 1 জন, 2 জন, 3 জন। ছায়ারা বেরিয়ে আসছে, তাদের চোখ জ্বলছে, তাদের পা মাটি ছুঁয়েও না, তাদের মুখে কোনো চামড়া নেই, শুধু ফাঁকা হাসি। সবচেয়ে সামনে দাঁড়িয়ে রাহুল। সে এবার গ্রামের দিকে হাঁটা শুরু করল। হঠাৎ পুরো গ্রাম জুড়ে শোনা গেল একই শব্দ, দরজায় কড়া নাড়ার আওয়াজ। টক টক টক, প্রতিটা বাড়ির দরজায়। ভেতর থেকে যদি কেউ সাহস করে দরজা খুলে দেয়, তার ঘরটা ভোরবেলা খালি পাওয়া যায়। মানুষ নেই, শুধু মেঝেতে লাল পায়ের ছাপ। আর এখন শালবন প্রায় জনশূন্য, কিন্তু মাঝে মধ্যে পথ হারানো পথিকরা বলে, ওই পরিত্যক্ত গ্রামে ঢুকলে দূরে একটা বাড়ির সিঁড়ির মাথায় কেউ দাঁড়িয়ে হাত নাড়ায়, আর ফিসফিস করে বলে, এসো, আমরা অপেক্ষা করছি। তুমি যদি কখনো শালবনের পথে যাও, মনে রেখো, রাত 12টার আগে ফিরে এসো, না হলে হয়তো তোমার গলাও তাদের সঙ্গে মিশে যাবে।